হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা গ্রুপ 13 শুরু করব। তো গ্রুপ 13-এ যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ঠিক আছে, এরপরে বোরন আর অ্যালুমিনিয়ামের কিছু আকরিকের নাম এখানে লেখা আছে। তো অ্যালুমিনিয়ামের বিভিন্ন আকরিকের নাম তোমরা ক্লাস 10-এই পড়েছিলে, যে বক্সাইট, ক্রায়োলাইট আর অনেক কিছু ছিল। ঠিক আছে, বোরনের যে আকরিকগুলো আছে সেটা হচ্ছে অর্থোবরিক অ্যাসিড H3BO3, বোরাক্স Na2B4O7 10H2O, এটা খুব ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড বোরাক্সটা, Na2B4O7 10H2O, আর কার্নালাইট Na2B4O7.4H2O। দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কি, এখানে 4টা জল আছে, এখানে 10টা জল আছে। ঠিক আছে, এরপরে গ্রুপ 13 এলিমেন্টগুলোর যে জেনারেল প্রপার্টিস আছে, যেমন ব্যাসার্ধ, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো পিরিয়ডিক টেবিলে পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে গলনাঙ্কটা কীভাবে মনে রাখবে? তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো নির্দিষ্ট ট্রেন্ড থাকে না কোনো গ্রুপেরই, তার জন্য এগুলোকে সিম্পলি মনে রেখে দিতে হয়। ঠিক আছে, স্ফুটনাঙ্ক দেখো, তুমি যখন উপর থেকে নিচের দিকে যাবে স্ফুটনাঙ্ক তোমার কমবে। তাহলে বিয়ে সবচেয়ে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে থ্যালিয়াম। এটার ক্ষেত্রে বোরন সবচেয়ে বেশি, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে থ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে গ্যালিয়াম। গ্যালিয়াম সবচেয়ে কম হলো। ধাতব চরিত্র বোরন থেকে অ্যালুমিনিয়ামে বাড়বে, তারপরে কমবে। ঠিক আছে, যখন উপর থেকে নিচের দিকে যাবে বোরন থেকে অ্যালুমিনিয়ামে বাড়বে, তারপরে কমবে। জারণ অবস্থা, তাহলে বোরন অ্যালুমিনিয়াম +3 জারণ অবস্থা প্রদর্শন করে, আর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম +1 +3 দুটোই প্রদর্শন করে। ঠিক আছে, তো যদি এক্সপান্ডেশন হিসেবে বলতে চাও কি, সেটা হচ্ছে ইনার পেয়ার ইফেক্ট। দেখো যদি অ্যালুমিনিয়ামের কনফিগারেশন করো তো 1s2 2s2 2p6 3s2 3p1, এটাই তো। তাহলে যদি তুমি অ্যালুমিনিয়ামকে +3 নিয়ে যেতে চাও তাহলে কি করতে হবে? 3p থেকে একটা ইলেকট্রন বের করতে হবে, আর 3s থেকে দুটো ইলেকট্রন বের করতে হবে, তাহলে 3+ হয়ে যাবে, তাই তো। কিন্তু যখন তুমি নিচের দিকে যাবে তখন ওই গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামে ওখানে 3d 4d 5d 4f এই সমস্ত অরবিটালগুলোও কিন্তু ইলেকট্রন থাকবে। তাহলে যেহেতু এই সমস্ত অরবিটালের আবরণীয় প্রভাবটা দুর্বল হয়, তার জন্য কি হবে, ওদেরও তো বাইরের কক্ষে এরকম NH2NP1 হয়ে আছে, NH2NP1 হয়ে আছে। তো এদের দুর্বল আবরণীয় প্রভাবের জন্য এসে যে এই যে দুটো ইলেকট্রন আছে না, এদের কিন্তু ওরা বেরোতে দেবে না। এই যে NS-এ দুটো ইলেকট্রন আছে, এইগুলোকে বেরোতে খুব সহজে দেবে না। তো সহজে যদি বেরোতে না পারে তাহলে এরা ওই +3 জারণ স্তরটা খুব ভালোভাবে প্রদর্শন করতে পারবে না। কিন্তু পারবে, কিন্তু যতটা বোরন আর অ্যালুমিনিয়াম পারবে ততটা কিন্তু ভালোভাবে +3 জারণ স্তরের স্থায়িত্বটা থাকবে না। ঠিক আছে, তো ওদের ক্ষেত্রে এই +1টাই বেশি স্টেবল হয়। কারণ কি, কারণ যখন উপর থেকে নিচের দিকে যাবে ওই এসের দুটো ইলেকট্রন কিন্তু আলাদা করা যাবে না। ওই যে এসের দুটো ইলেকট্রন আলাদা করা যাচ্ছে না, একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকছে, এটাকে বলা হচ্ছে ইনার্ট পেয়ার ইফেক্ট। মানে যে ইলেকট্রন জোড়টা ইনার্ট বা নিষ্ক্রিয়, এই ঘটনাটা হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। ঠিক আছে, বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। এরপরে বন্ধনের প্রকৃতি, তাহলে বোরন সমযোজী বন্ধন গঠন করে, থ্যালিয়াম তড়িৎযোজী বন্ধন গঠন করে। কারণ কি, ফাজান সূত্র থেকে তুমি বলতে পারবে। তাহলে এটা ধরো B3+ আছে, এর নিচে Tl3+ আছে। ঠিক আছে, তাহলে এর পোলারাইজিং পাওয়ারটা বেশি, এর পোলারাইজিং পাওয়ারটা কম। তো পোলারাইজিং পাওয়ার বেশি হলে কি হবে, বেশি পোলারাইজ করতে পারবে, বেশি পোলারাইজ করে দিলে সমযোজী গঠন করবে। তার জন্য বোরনটা সমযোজী বন্ধন গঠন করে, আর থ্যালিয়াম তড়িৎযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে, এরপরে রাসায়নিক সক্রিয়তা, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে সাইজ বাড়বে, সাইজ বাড়লে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমবে, আকর্ষণ বল কমলে ইজিলি ইলেকট্রন বেরিয়ে যাবে, ইজিলি ইলেকট্রন বেরিয়ে গেলে রিঅ্যাক্টিভ বেশি হবে। বায়ুর সাথে বিক্রিয়া, তাহলে এই ধাতুগুলো বায়ুর সাথে বিক্রিয়া করে M2O3 জাতীয় অক্সাইড গঠন করে। তাহলে এদের অক্সিডেশন স্টেট জেনারেলি +3 হয়, অক্সিজেন -2 হয়। তো +3 আর 2 গুণ করলে +6, -2 3 গুণ করলে -6, ওভারঅল 0। তার দুটো উদাহরণ এখানে লেখা আছে। এরপরে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া, তাহলে যখন তুমি বোরনকে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাবে তখন তোমার বোরন নাইট্রাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে বোরন নাইট্রাইড, বোরন নাইট্রাইড। ঠিক আছে, তো এটা +3-তে, নাইট্রোজেন -3-তে, ওভারঅল 0। তো এটাকে অজৈব গ্রাফাইট বলা হয়। ঠিক আছে, তো গ্রাফাইটের গঠনের ক্ষেত্রে কার্বন থাকে, এখানে কি থাকে, নাইট্রোজেন আর বোরন থাকে। তো গ্রাফাইটের গঠনটা গ্রুপ 14-এ দেখতে পাবে যে এরকমই হয় কিছুটা। ঠিক আছে,
তো কার্বনের জায়গায় যেহেতু বোরন নাইট্রোজেন আছে তার জন্য এটা অজৈব, আর কার্বন থাকলে জৈব, যেটাকে আমরা নর্মালি গ্রাফাইট বলি। আর জলের সাথে বিক্রিয়া, তাহলে জলের সাথে বিক্রিয়া করবে এরা অক্সাইড গঠন করে, তো B2A3 Al2O3, এটা +3 অক্সিজেন -2, অ্যালুমিনিয়াম +3 অক্সিজেন -2। ঠিক আছে, এরপরে যখন জলের উপস্থিতিতে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে তখন কি হয়, হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। দেখো থ্যালিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে থ্যালিয়ামের ক্ষেত্রে রিঅ্যাকশনটা মনে রাখবে যে থ্যালিয়াম যখন জলের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন থ্যালিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। হলো, এরপরে HCl এর সাথে বিক্রিয়া, H2SO4 এর সাথে বিক্রিয়া, HNO3 এর সাথে বিক্রিয়া, সব বিক্রিয়াগুলো সেম। জাস্ট মনে রাখবে কি যে এ থাকবে +3-তে, যেহেতু গ্রুপ 13 এর মেটাল তার জন্য এরা +3-তে থাকবে। তো +3-তে যদি থাকে 3টে Cl- যুক্ত হবে, +3-তে যদি থাকে তাহলে এখানে দেখো +3 SO4 2- হিসাবে থাকে, তো M2SO4 হোল 3 জন্য হয়েছে। তাহলে +3 আর 2 +6, -2 3 -6 হলো। তো এখানে মেটালের সাথে 3টে NO3- আসবে, কারণ NO3 যোজ্যতা কত হয় -1, আর মেটালটার +3, তাহলে 3টে NO3- আসবে। এরপরে এই যে দুটো রিয়াকশান দেখো, বোরন, বোরনের সাথে যখন তুমি অ্যাসিডের বিক্রিয়া করাবে, যে কোনো অ্যাসিডই হোক না কেন, H2SO4 হোক বা HNO3 হোক, সেক্ষেত্রে উৎপন্ন কী হবে, H3BO3, বোরিক অ্যাসিড। সেই প্রথমে বলেছিলাম এই যে অর্থোবোরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড, ঠিক আছে, একই জিনিস। তো যে কোনো অ্যাসিড তুমি বিক্রিয়া করা বোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তো যেহেতু এখানে H2SO4 আছে তার জন্য সাইড প্রোডাক্ট হিসেবে SO2, যেহেতু এখানে HNO3 আছে সাইড প্রোডাক্ট হিসাবে NO2 হলো। আচ্ছা, এরপরে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড হলে সোডিয়াম বোরেট, আগেরটা থেকে দেখো H3BO3, এখানে Na3BO3, ওখানে অ্যাসিড ছিল, তো অ্যাসিডের এইচের জন্য এটা H3, এখানে বেস আছে, সোডিয়াম বা পটাশিয়াম থাকলে ওই এইচের জায়গায় সোডিয়াম বা পটাশিয়াম হবে। তো ওখানে H3BO3, এখানে NO3BO3, যদি পটাশিয়াম থাকতো K3BO3, এটার নাম সোডিয়াম বোরেট। ঠিক আছে, এখানেও দেখো যদি সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করাও তো এখানেও সেম সোডিয়াম বোরেট উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই রিয়াকশনগুলো মনে হয় 6-7 বার হলো। এই যে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম গ্যালেট, সোডিয়াম জিঙ্কেট আগেও বলেছিলাম। এরপরে এদের অক্সাইডগুলো উভধর্মী, আম্লিক, ক্ষারকীয়, এটা তুমি পিরিয়ডিক টেবিল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে বিভিন্ন অক্সাইড আছে এদের বিভিন্ন অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া কীরকমভাবে হয়। তাহলে যখন এই CuO এর সাথে বিক্রিয়া করবে কিউপ্রাস অক্সাইড তখন তোমার এই মেটাবোরেট উৎপন্ন হবে, এটা হচ্ছে মেটাবোরেট। ঠিক আছে, তাহলে CuBO2 এর হোল 2। আর বাদবাকি যে রিয়াকশানগুলো আছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদের বিভিন্ন অক্সাইড, এদের সাথে যখন তুমি HCl H2SO4 বিক্রিয়া করাবে, যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড এইগুলো উভধর্মী তার জন্য অ্যাসিডের ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, তো অ্যাসিডের সাথে বিক্রিয়াগুলো সহজেই, তো এইগুলো +3-তে থাকে, তো 3টে Cl- যুক্ত হবে, গ্যালিয়াম +3, 3টে Cl- যুক্ত হবে, Cl- যুক্ত হবে, এখানেও +3, তাহলে +3 SO2টা -2, তাহলে এখানে +6, এখানে -6, ওভারঅল 0। আচ্ছা, এরপরে যখন Al2O3 সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাবে আগের মতোই সোডিয়াম অ্যালুমিনেট, যদি Ga2O3 সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাও সোডিয়াম গ্যালেট, দেখছো সব রিপিট হচ্ছে, এখানেও H2SO4 সাথে বিক্রিয়া সেম। আচ্ছা, এরপরে ক্ষারকীয়তা, তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে সাইজ বাড়বে, সাইজ যদি বাড়ে তাহলে এই মেটালের সাথে ওই যে OH এর বন্ড তার মধ্যে ডিস্টেন্স বাড়বে, ডিস্টেন্স যদি বাড়ে বন্ডটা ইজিলি ব্রেক করবে, তার জন্য ক্ষারকীয়তাটাও বাড়বে। তা ডিস্টেন্স বাড়লেই OH- ইজিলি ব্রেক করে বেরিয়ে যাবে। এরপরে হেলাইড গঠন, তাহলে যেহেতু এরা +3-তে থাকতে চায় 3টে হ্যালোজেনের সাথে যুক্ত হবে, ব্যাস এভাবে হ্যালাইডটা গঠন হবে। তো একটা জিনিস মনে রাখবে যে থ্যালিয়াম ট্রাইআয়োডাইড গঠিত হয় না, থ্যালিয়াম ট্রাইআয়োডাইড গঠিত হয় না। ঠিক আছে, কেন গঠিত হয় না, এভাবে মনে রাখতে পারো যে থ্যালিয়ামের আকার সবচেয়ে বড়, আয়োডিনের আকারও সবচেয়ে বড়,
তো ওদের ক্ষেত্রে বাইন্ডিংটা ঠিকঠাক হয় না বা ওভারল্যাপটা ঠিকঠাক হয় না, এত বড় আকারের জন্য ওরা কাছাকাছি আসতে পারে না ঠিকঠাক করে। ঠিক আছে, এরপরে বোরনের যে ট্রাই হ্যালাইডগুলো আছে, যেমন ধরো BF3, BCl3, BBr3, BI3, তোর মধ্যে BF3 হচ্ছে গ্যাস, BCl3 BBr3 হচ্ছে তরল, BI3 হচ্ছে তোমার কঠিন। এরপরে লুইস অ্যাসিডিটি। তাই লুইস অ্যাসিড মানে কি? লুইস অ্যাসিড মানে হচ্ছে যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, আর লুইস বেস মানে যারা ইলেকট্রন জোড় দান করতে পারবে। ঠিক আছে, তো বোরনের যদি কনফিগারেশন দেখো যে 1s2 2s2 2p1, তাহলে এক্সাইটেড স্টেটে কী হবে? এটা ধরো 2s2 আছে, এটা ধরো 2p1 আছে। এক্সাইটেড স্টেটে কী হবে? এই 2s থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করবে, তো এটা 1 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। তো এইভাবে 3টে সিঙ্গেল ইলেকট্রন থাকে, 3টে সিঙ্গেল ইলেকট্রন 3টে বন্ড করে। ঠিক আছে, এই যে দেখো একটা ফাঁকা টুপি পড়ে আছে, টুপি হচ্ছে ফাঁকা, তো ফাঁকা টুপি পড়ে থাকার জন্যই এই ইলেকট্রন জোড় বাইরে থেকে গ্রহণ করতে পারবে। এই জন্য বোরনের যে হ্যালাইডগুলো আছে ওগুলো লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, এরপরে তাহলে জেনারেলি তুমি বলতে পারো যে বি এর সাথে যখন এফ যুক্ত থাকবে সে কি করবে? বোরন থেকে আবার বেশি করে ইলেকট্রন টানবে। তাহলে ওই BF3 লুইস অ্যাসিডিটি সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু কি হয়? BF3 লুইস অ্যাসিডিটি সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু সবচেয়ে কম হয়। কেন বেশি হবে বললাম? যে বোরন ওখানে তো ফাঁকা টুপি আছেই, তো এফের ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, তার জন্য ইলেকট্রনটা কি করবে? টেনে নেবে। তাহলে ইলেকট্রন যদি টেনে নেয়, ওই টুপির ইলেকট্রনের প্রতি চাহিদাটা আরও বাড়বে। তার জন্য BF3 লুইস অ্যাসিডিটি বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে কম হয়। কেন বলো তো? কারণ এই যে নিচে দেখবে লেখা আছে, এই যে দেখো এই গঠনটা। তাহলে BF3 ক্ষেত্রে কি হয়? এই যে বোরনের এটা ফাঁকা টুপি আছে, কিন্তু ওর পাশে দেখো ফ্লুরিনের লোন পেয়ারগুলো কোথায় থাকে? টুপিতে থাকে। তাহলে ফ্লুরিনের লোন পেয়ারটা কি করবে? এই বোরনের ফাঁকা টুপিতে দিয়ে দেবে। তাহলে যেহেতু ফাঁকা টুপিতে ওর পাশেরই ফ্লুরিনটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তার জন্য বাইরের কারোর ইলেকট্রনের প্রতি কিন্তু ওর অতটাও চাহিদা থাকবে না। ঠিক আছে, এই ঘটনাটাকে ব্যাক বন্ডিং বলা হয়। ঠিক আছে, মানে কোনো একটা পাশের পরমাণু যদি ওই পরমাণুর ফাঁকা কক্ষকে ইলেকট্রন জোড় দান করে, সেটাকে বলা হয় ব্যাক বন্ডিং। ঠিক আছে, তো এই ব্যাক বন্ডিং হওয়ার জন্য ওই বোরনের যে ইলেকট্রনের প্রতি চাহিদা ছিল বা বোরনের টুপি অরবিটালটা ফাঁকা ছিল, সেখানের ইলেকট্রনের প্রতি চাহিদাটা কমে যাচ্ছে। কারণ কি? কারণ ফ্লুরিন ওখানে তার ইলেকট্রনটা বা ইলেকট্রন জোড়টা দিয়ে দিচ্ছে আংশিকভাবে, পুরোপুরি না দিলেও। তার জন্য এই BF3 লুইস অ্যাসিডিটিটা সবচেয়ে কমে যাচ্ছে। হয়েছে? তো এখানে ফ্লুরিনের ক্ষেত্রে যেমন দান করছে, এবারে Cl কি করবে? ও 3p-তে লোন পেয়ার আছে, ও দান করবে। Br এর 4p-তে লোন পেয়ার আছে, ও দান করবে। এর 5p-তে আছে, এর 2p-তে ছিল। তো বোরন যেহেতু ওর ফাঁকা অরবিটালটা হচ্ছে 2p, মানে 2pটা ফাঁকা অবস্থায় ছিল। তো এরপরে এই 2p এর মধ্যে যেরকম ওভারল্যাপটা হবে, বা বলতে পারো যে ফ্লুরিনের 2pতে যে লোন পেয়ারটা আছে সেটা যত ভালোভাবে ওর 2pতে ইলেকট্রন জোড়টা দিতে পারবে, ক্লোরিন কিন্তু পারবে না, কারণ ক্লোরিনের 3p-তে লোন পেয়ারটা আছে। ঠিক আছে, তো ফ্লুরিন সবচেয়ে ভালো দেওয়ার জন্য ইলেকট্রনটা ওর দেখো সবচেয়ে ভালোভাবে দেওয়া গেছে, মানে ওই 2p যেটা ছিল ফাঁকা, তার ইলেকট্রনের প্রতি চাহিদাটা এই BF3 ক্ষেত্রে সবচেয়ে কম। ঠিক আছে, আর এখানে 2p 3p আছে, তো 3p এর ইলেকট্রনটা দেবে কিন্তু অতটাও ভালোভাবে দিতে পারবে না। তার জন্য ওই যে ফাঁকা টুপি ছিল ওর ইলেকট্রনের প্রতি চাহিদা এই BF3-র চেয়ে কিন্তু বেশি, কারণ ওই এফটা যতটা ভালো ইলেকট্রন দিয়েছিল Cl কিন্তু অতটা ভালো ইলেকট্রন দিতে পারবে না ওই ফাঁকা টুপিতে। ব্যাস, এটা একটু পড়ে নেবে। এরপরে AlCl3 ডাইমার হিসাবে থাকে যদি উষ্ণতাটা হয় 473 কেলভিন উষ্ণতার নিচে। ঠিক আছে, তো অ্যালুমিনিয়ামের কনফিগারেশন ওরকম, বাইরের কক্ষে 3s2 3p1, এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে। যদি জাম্প করে দেখো 3টে সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেছে। এরপরে Cl এর 3টে লোন পেয়ার থাকে আর একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। তো এই সিঙ্গেল ইলেকট্রনটা ওই অ্যালুমিনিয়ামের যে 3টে সিঙ্গেল ইলেকট্রন তাদের সাথে বন্ড করছে। তাহলে এখানে একটা ভ্যাকেন্ট 3p পড়ে আছে। ঠিক আছে,
পড়ে আছে তো? তাহলে এই যে অ্যালুমিনিয়ামে দেখো ভ্যাকেন্ট 3p-কে দেখানো আছে, ভ্যাকেন্ট 3p, এটা হচ্ছে ভ্যাকেন্ট 3p। তাহলে যখন দুটো AlCl3 পাশাপাশি আসে তখন একটা অ্যালুমিনিয়ামের দেখো Cl-এর যে লোন পেয়ার সেটা দিচ্ছে ইলেকট্রন কোথায়? অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট 3p-তে। আর পাশের যে অ্যালুমিনিয়াম তার একটা Cl-এর দেখো লোন পেয়ার কোথায় দিচ্ছে? অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট 3p-তে। তো এইভাবে এরা ডাইমার গঠন করে। ডাইমার মানে দুটো AlCl3 একসাথে থাকছে। তো এটাকে তুমি বলতে পারো যে Al2Cl6। তাহলে এটা কার ডাইমার? AlCl3 এর ডাইমার। বোঝা গেল? তো ডাইমারটা কেন গঠন হচ্ছে? কারণ দুটো AlCl3 যখন পাশাপাশি আসছে তখন একটা AlCl3 এর Cl তার লোন পেয়ার দিচ্ছে অপর অ্যালুমিনিয়ামের ফাঁকা 3p-তে, আর একটা AlCl3 এর Cl ওই Cl এর লোন পেয়ার দিচ্ছে পাশের যে অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট 3p সেটাতে। এই জন্য স্টেবিলিটি লাভ করছে, তার ফলে ডাইমারটি গঠন করছে। বোঝা গেল? তাহলে নেক্সট ক্লাসে এই বোরনটা শুরু করব। তাহলে বোরনটা হলেই গ্রুপ 13টা শেষ হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ।